একটু যেন ভড়কে গেল নওশীন। ঠিক এই প্রশ্নটা আশা করছিল না আরশাদের কাছ থেকে। নওশীন বিভ্রান্ত গলায় বলল, এসব তুমি কি বলছো সাদ? আমি কি করে জানবো ওই মেয়েটা কোথায়? আরশাদ তীক্ষ্ণ স্বরে বলল, তাহলে আমার সিক্স সেন্স কেন বলছে এর পেছনে কোনো না কোনো ভাবে তুমি জড়িত? নওশীন আত্মপক্ষ সমর্থনের সুরে বলল, তোমার সিক্স সেন্স তো ধরেই নিয়েছে আমি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমাকে ছাড়া আর কার কথাই বা মাথায় আসবে তোমার? আমার অত সময় নেই তোমার সো কল্ড ওয়াইফকে কিডন্যাপ করার। আরশাদ তার ছেলের হাসি হেসে বলল, সো কল্ড না, নোশন ভুলে যেও না। আমার লাইসেন্স করে রাশিয়ান পিস্তল এখনও যত্ন করে রেখে দিয়েছি, কখনো ব্যবহার করিনি। তো কি হয়েছে, সময় এলে অবশ্যই করব। ভয় দেখাচ্ছ আমাকে? না, সাবধান করছি। তুমি জড়িত থাকলে এখনই বলে দাও। যদি কোনো মতে জানতেই পারি তুমি ওরাকে কিডন্যাপ করেছো, তাহলে আমি হবে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। দুশ্চিন্তা, অস্থিরতার উদ্বেগের মাঝে কেটে গেল একটি রাত। গোটা একটা রাত ওরা বাড়ির বাইরে অচেনা কারো কাছে বন্দী হয়ে আছে। সে কি ঠিক আছে? তার কি কষ্ট হচ্ছে? আরশাদ কিছুই জানে না। সারা রাত ধরে অশান্ত মনটা ছটফট করেছে কেবল। পুলিশ ইতিমধ্যেই তার কাজকর্মে বহুদূর এগিয়ে গেছে। অরার ফোনের শেষ লোকেশন ধানমন্ডি ২৭-এর ব্যস্ত রাস্তায়। আশেপাশের লোকজনের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে ঠিক এখান থেকে গতকাল বিকালে অরাকে কিডন্যাপ করা হয়। মুখোশ ও পরিহিত একটা লোক টেনে হিঁচড়ে তাকে মাইক্রোবাসে তোলে। বিশাল একটা ক্লু। এই একটা মাত্র ক্লু ধরে এগুলে অরাকে খুঁজে পাওয়া যেতে পারে। পুলিশ রাস্তার সিসিটিভি ফুটেজ জোগাড় করছে। রাস্তার মোড়ে এক পান সিগারেটের দোকানদার দেখেছে কিডন্যাপার যখন অরাকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা করছিল তখন তার হাত থেকে মোবাইল ফোনটা রাস্তায় পড়ে যায়। আরেক শ্রেণীর বাঙালির চৌর্যবৃত্তির অভ্যাস তো দীর্ঘদিনের। একটা মেয়েকে ব্যস্ত রাস্তায় তুলে নিয়ে যাওয়া হলো, কে এগিয়ে এলো না, অথচ তার ফোন রাস্তায় পড়ে থাকায় ঠিকই কেউ একজন চুরি করে নিয়ে গেছে। চোরকে খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হলো না পুলিশকে। তাকে পাওয়া গেল গুলিস্তান এলাকার চোরাই মার্কেটে। অরার ফোনটাও সেখান থেকে উদ্ধার করা হলো। হাত থেকে ছিটকে রাস্তায় পড়ে যাওয়ায় ফোনের ডিসপ্লে ভেঙে গেছে। পুলিশ আপাতত সেটা সারাতে ব্যস্ত। ফোনটা একবার সারাতে পারলে এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। গতরাতে আরশাদের কল পাওয়ার পর থেকে ঝিম মেরে বসে রয়েছে নওশীন। আরশাদ কি তাকে রাশিয়ান পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকি দিল? তাও আবার একটা থার্ড ক্লাস মেয়ের জন্য? নিজের চুল নিজেরই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে নওশীনের। সব দোষ তার। ভালো মানুষই করে ওই মেয়েটাকে এতিমখানা থেকে তুলে না আনলে আজ এত ঝামেলার সৃষ্টি হতো না। খুব শখ তার আস্বাদকের বউ হবার। নওশীন যদি সেদিন ওই এতিমখানায় না যেত তাহলে আজও সেখানে পড়ে থাকতে হতো তাকে, পেট ভাতের শিক্ষিকা হয়ে। নওশীনের ফোনটা ভেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠছে অপরিচিত নাম্বার। মোটেও বিচলিত হলো না নওশীন। ছোট্ট নিঃশ্বাস ফেলে রিসিভ করলো ফোনটা। অপর প্রান্তের ব্যক্তি কিছু বলে ওঠার আগে নওশীন থমথমে গলায় বলল, সাবের, সব ঠিকঠাক? জি। খেয়াল রাখবে মেয়েটা যেন কোনো মতে পালিয়ে যেতে না পারে। সাবের আশ্বাস দিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে যে ঘরটাতে রেখেছি সেখানে কোনো জানালা নেই, একটা মাত্র দরজা। আর অপরে আবার স্যারের সঙ্গে হাত পা বেঁধে রেখেছি, পালানোর কোনো উপায় নেই। ভেরি গুড। শোনো, প্ল্যানে একটা চেঞ্জ এসছে। কি চেঞ্জ? নওশীন নির্দেশের ভঙ্গিতে বলল, আমাদের লোকেশনে শিফট করতে হবে। যেখানে আছো সেটা নিরাপদ হলেও আমি ভরসা পাচ্ছি না। ওখান থেকে 7 কিলোমিটার দূরে আরেকটা পরিত্যক্ত বাড়ি আছে। মেয়েটাকে নিয়ে সেখানে চলে যাও। এখন ওকে নিয়ে যাব কি করে? নওশীন দাঁতে দাঁত চেপে বলল, যেভাবে ঢাকা থেকে নিয়ে গেছো অজ্ঞান করে। শোনো সারেব, পুলিশ কিন্তু হন্তদন্ত হয়ে মেয়েটাকে খুঁজছে। সাবের বিচলিত গলায় বলল, আপনি তো বলেছিলেন পুলিশ কিছুতেই আমাদের খুঁজে পাবে না। সেটা তো এখনো বলছি, বাড়তি সতর্কতার জন্য লোকেশন শিফট করতে বলছি। জি আচ্ছা, আমাদের ওখানে কতদিন থাকতে হবে? খুব বেশি হলে আরেকটা দিন। এর মধ্যেই তোমাদের পাসপোর্ট রেডি হয়ে যাবে। সাবের ছেলেটা বেশ কাজের। শুরু থেকে আজ পর্যন্ত নওশীন তাকে যতগুলো নির্দেশ দিয়েছে তার সবই ঠিক পালন করেছে সে। তিতলির প্রাইভেট ইনভেস্টিগেশন ফার্মের বদৌলতে সাবেরকে তার খুঁজে পাওয়া। ভার্সিটির ক্যাম্পাসে সবাই নাকি সাবেরের নাম দিয়েছে লুজার রোমিও। একটা সময় অরার সঙ্গে বেশ ভাবছিল, তবে এখন ছেলেটা তার চোখের বিষ। কেউ জানে না ঠিক কী কারণে অরা তাকে আর সহ্য করতে পারে না। কারণটা অবশ্য নওশীনও জানতে চায় না। সে এমন একজনকে খুঁজে পেয়েছে যার দুর্বলতা অরা, এটাই অনেক। মাস দুয়েক আগের ঘটনা। নওশীন ডেকে পাঠায় সাবেরকে। সেলিব্রিটির কাছ থেকে ডাক পেয়ে কিছুটা হকচকিয়ে গেলেও শেষমেশ দেখা করতে আসে সাবের। নওশীন কোনো প্রকার ভনিতা না করে বলল, ওরাকে ভালোবাসো?
সাবের থতমত খেয়ে বলল। জি জি। নওশিন বাঁকা হাসি হেসে বলল, সে এখন অন্য আরেকজনের স্ত্রী, তবুও ভালোবাসো তাকে? জি। নওশিন ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে তার নিখুঁত অভিনেত্রীর মুখোশটা পরে বলল, তোমার ওরাকে যে বিয়ে করেছে তাকে আবার আমি ভালোবাসি, নিজের থেকেও বেশি। সাবের ইতস্তত করে বলল। আমাকে এখানে কেন ডেকেছেন? নওশিন নির্বিকার ভঙ্গিতে বলল, ডিল? এই ডিলে ওরা তোমার আর সাদ আমার। তোমাকে শুধু আমার কথা মতো কাজ করতে হবে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতেও হবে না, শুধু আমার কথা মতো কাজ করলেই হবে, তবেই তো তুমি ওরাকে পাবে। প্রায় অনেকটা সময় চুপ করে থেকে সাবের বলল। কি করতে হবে আমাকে? নওশিন গুছিয়ে বলতে লাগলো, প্রথমত অনেকগুলো সিম কিনতে হবে তোমাকে, তবে ভুলেও নিজের নামে সিমগুলো রেজিস্টার করাবে না, ভুয়া নামে করবে। সেই সিমগুলো ব্যবহার করে 1 মাস ধরে ওরাকে কল করবে, বেশি না, দিনে 2 দিনে একবার। প্রথম প্রথম ওরা ফোন রিসিভ করার পর চুপ করে থাকবে, কথা বলবে না। অনেকগুলো সিম কিনতে বলছি, কারণ ওরা নিশ্চয়ই বিরক্ত হয়ে তোমার প্রতিটি নম্বর ব্লক করে দেবে। এরপর আমি যেদিন বলবো সেদিন ওকে ফোন করে প্রথমবারের মতো কথা বলবে, কি বলবো? ব্ল্যাকমেল করবে। কিভাবে? সেটা নিয়ে তোমাকে আপাতত ভাবতে হবে না, যথাসময়ে শিখিয়ে দেওয়া হবে। ব্ল্যাকমেল করে একটা নির্দিষ্ট জায়গায় সাবের রাখবে আটকে ওকে। উঠে বলল, আমি বললেই কি চলে আসবে নাকি? তাছাড়া আমার বয়সে ওরা চিনে। বয়স কোনো ব্যাপার নয়, আজকাল অনেক অ্যাপ বের হয়েছে, সেগুলো ব্যবহার করে নকল কণ্ঠে ফোনে কথা বলা যায়। ওগুলোর একটা ব্যবহার করে নিও। আর তুমি বললেই ওরা আসবে না, এমনভাবে ব্ল্যাকমেল করবে যে ওরা আসতে বাধ্য হবে, সেখান থেকে ওকে কিডন্যাপ করবে। সাবের বিস্ময়ে খাবি খেয়ে বলল। কিডন্যাপ? নওশিন অত্যন্ত স্বাভাবিকভাবে বলল, চমকে ওঠার কি হলো? কিডন্যাপ করবো কি করে? সেটা তো আমি শিখিয়ে দিতে পারবো না, বেশি বেশি করে থ্রিলার সিনেমা দেখে শিখে নিও। আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। একবার বলছেন ব্ল্যাকমেল, এখন আবার কিডন্যাপ। শুধু শুধু কিডন্যাপ করতে যাবো কেন? কিডন্যাপ না করলে কি করে পাবে ওকে? কিন্তু আমি একা কিডন্যাপ করবো কি করে? তোমাকে একটা মাইক্রোবাস নিয়ে দেওয়া হবে, একজন লোক ওটা চালাবে, তোমার কাছে হবে ওকে টেনে হিচড়ে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে গাড়িতে ওঠানো। মাঝপথে যদি পুলিশ ধরে? নওশিন বিরক্তির চূড়ায় পৌঁছে বলল, পুলিশ ধরলে বলবে এটা আমার বউ ঘুমিয়ে পড়েছে, বলতে পারবে না? নওশিনের এমন ঝাঁঝালো কণ্ঠে চুপসে গেল সাবের। নওশিন আবারও বলল, গাজীপুরের গহীন জঙ্গলে একটা বাড়ি তোমাদের জন্য রেডি থাকবে, ওরা কিনে সেখানেই থাকবে কিছুদিন। কিছুদিন? খুব বেশি না, বড় জোর 2-1 দিন। এর মধ্যে আমি তোমাদের নকল পাসপোর্ট আর ভিসা রেডি করে ফেলবো, সেগুলো নিয়ে তোমরা বর্ডার পার করে যাবে। সাবের চোখ বড় বড় করে তাকিয়ে রইল নওশিনের দিকে, প্রতিটা কথায় যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নওশিন আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আগামী 2 বছর হেসে খেলে কাটিয়ে দেওয়ার মতো টাকা আমি তোমাকে দিয়ে দেবো। তুমি শুধু ওই মেয়েটাকে আজ রাত হকের জীবন থেকে সরিয়ে নিয়ে যাবে, পারবে না? টাকার কথা শুনেই সাবেরের মুখভঙ্গি বদলে গেল। ভয় জড়তা কেটে দিয়ে বিচিত্র এক উজ্জ্বলতার দেখা মিলল তার চোখে। সাবের দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই পারবো, কিন্তু একটা কথা। আবার কি? আমি যখন ওরাকে নিয়ে বর্ডারে পার করে যাব তখন ও তো আরশাদ হকের স্ত্রী থাকবে। তার আগে কি কোনো মতে ডিভোর্সটা করিয়ে নেওয়া যায় না? নওশিন বিরক্ত গলায় বলল, তুমি একটা আধুনিক ছেলে হয়ে বিয়ে নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? ওকে নিয়ে বর্ডার পার করে অন্য দেশে সারা জীবন একসাথে থাকতে পারছো, এটাই তো অনেক। সিসিটিভি ফুটেজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আরশাদ। ভরা রাস্তায় ওরাকে মাইক্রোবাসে তুলে নিচ্ছে মুখোশ পরিহিত কেউ। ওরা প্রাণপণ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। আরশাদ পুলিশ স্টেশনে পা রাখার পর থেকে কারো মুখ দিয়ে একটা কথাও বের হয়নি। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি পুরো পৃথিবীটাকে পুড়িয়ে ফেলবে নিজের রাগ দিয়ে। প্রচণ্ড রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল আরশাদ। আরশাদ পুলিশ স্টেশনে এসেছে শুনে সীমাও ছুটে এসেছে সঙ্গে সঙ্গে। ওরার জন্য দুশ্চিন্তা তার নেহাত কম হচ্ছে না। আরশাদ গম্ভীর গলায় ওসি সাহেবকে উদ্দেশ্য করে বলল, আর ওর ফোন থেকে কিছু পেলে? হানিফ সাহেব বললেন, হ্যাঁ পেয়েছি। প্রায় 1 মাস যাবৎ বিভিন্ন আননোন নাম্বার থেকে ফোন আসছিল। মনে মনে কিছুটা অবাক হলো আরশাদ। 1 মাস যাবৎ ওরার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসছে। কই আরশাদ তো কিছুই জানে না। এমন তো নয় যে গত 1 মাসে তাদের মধ্যে বস ম্যানেজারের সম্পর্ক ছিল।
এই মাসটায় দুজনের একে অপরের সঙ্গে কাটিয়েছে দীর্ঘ সময়। তাহলে এত বড় একটা কথা কেন গোপন করলো ওরা? হানিফ সাহেব আবারও বললেন, আমরা ধারণা করছি এই কিডন্যাপ তাকে ভয় দেখাচ্ছিল। কারণ যতবারই ভাবি ফোন রিসিভ করছিলেন ততবারই সে কোনো কথা বলেনি। শেষ কলটা আসে গতকাল বিকালে। মূলত গতকালই কিডন্যাপার তাকে ফোন করে ব্ল্যাকমেইল করে। কল রেকর্ডও আমরা বের করেছি, চলুন আপনাদের শোনাই। ফোনের পুরো কথোপকথন মন দিয়ে শুনল আরশাদ। অরার ভড়কে যাওয়াটাই স্বাভাবিক। যে সকল তথ্য দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে, এই তথ্য খুব কম মানুষের কাছে আছে। আরশাদ আর অরার বিয়ের সত্যতা জানে এমন কেউই কি তাহলে অরাকে কিডন্যাপ করলো? আরশাদ কি তাহলে এতক্ষণ শুধু শুধু নওশিনকে সন্দেহ করেছিল? তাদের বিয়ের সত্যটা জানে কেবল 3 জন মানুষ, তুফান, মেহেদি এবং হিমেল। তুফান আরশাদের বডিগার্ড, সর্বক্ষণ তার সঙ্গে থাকে, এমনকি এখনো থানার বাইরে দাঁড়িয়ে আছে। সে এই কাজ করবে কি করে? মেহেদি অরাকে বড় বোনের চোখে দেখে সেও এই কাজ করবে না, বাকি রইল কেবল হিমেল। কিন্তু হিমেলই তো আগ বাড়িয়ে বিয়েটার ব্যবস্থা করলো, সে কেন ওরাকে কিডন্যাপ করতে যাবে? মাথায় কিছুই খেলছে না। সবার আগে জানতে হবে রোবোটিক কণ্ঠস্বরের পেছনে কে রয়েছে। আরশাদ ব্যস্ত গলায় বলল, এই ভয়েসটা থেকে আসল ভয়েস বের করা যাবে না? ওসি সাহেব জোর গলায় বললেন। অবশ্যই যাবে, কাজ চলছে। কয়েক ঘন্টা পর পুলিশ ওই এনক্রিপ্টেড ভয়েস থেকে আসল ভয়েসটা বের করলো, সক্ষম হলো। আরশাদ নিশ্চিন্ত হলো এটা হিমেলের কণ্ঠস্বর না। তবে সীমা আটকে উঠে বলল, ভাইয়া এটা তো সাবিরের কণ্ঠ। আরশাদ অবাক স্বরে বলল। সাবের? নিজের তীক্ষ্ণ স্মৃতিশক্তির কারণে কিছুই ভুলে যায়নি আরশাদ। তার স্পষ্ট মনে আছে ওরা সাবের নামের একটা ছেলের কথা তাকে বলেছিল, যে ছেলেটা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে শেষ পর্যন্ত এই সাবেরই? কিছুই বুঝতে পারছে না আরশাদ, কাকে রেখে কাকে সন্দেহ করবে মাথায় ঢুকছে না। ওরার ক্ষতি করার জন্য যে এত এত মানুষ উদ্গ্রীব হয়েছিল কে জানতো। আজ সকাল থেকে বেশ কয়েকবার সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে আরশাদ। প্রথমত তাকে দেখা গেছে ধানমন্ডি থানা থেকে বের হতে, এরপর ডিআইজি সাহেবের অফিসে। আরশাদের চোখে মুখে একরাশ দুশ্চিন্তা। তাকে দেখে বোঝাই যাচ্ছে কাল রাতে এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করেনি। আরশাদের চোখ দুটোর মাঝে দুশ্চিন্তার সঙ্গে সঙ্গে লুকিয়ে আছে তীব্র রাগ। সাংবাদিকদের তোলা এই ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে ফেসবুক জুড়ে। নওশিন সেই সকাল থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছবিগুলো। একটা বিষয় তার মাথায় ঢুকছে না, ওই মেয়েটার প্রতি আরশাদের এত টান আসছে কোথা থেকে? তার জানা মতে তো আরশাদ পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছে অরাকে। দুজনে এক ঘরেও থাকে না। প্রশ্ন উঠতে পারে, এতটা গোপন তথ্য নওশিন জানল কি করে? উত্তরটার পিছনে রয়েছে লম্বা কাহিনী। মাস দুয়েক আগের কথা। সাবেরের সঙ্গে প্ল্যানটা পাকাপোক্ত করারও আগে নওশিন গিয়েছিল একটা পার্টিতে। সেলিব্রিটিদের পার্টিতে আজকাল তার তেমন ডাক পড়ে না, তবুও সেদিন ভাগ্যক্রমে ডাক পড়ে যায়। পার্টিতে গিয়ে নওশিন দেখে সেখানে আগে থেকেই উপস্থিত আরশাদের আইনজীবী হিমেল। হিমেলকে দেখে নওশিনের মাথায় তৎক্ষণাৎ বুদ্ধি খেলে যায়। তার কাছ থেকে কোনো না কোনো তথ্য বের করা গেলেও যেতে পারে। হিমেল আগে থেকে অতিরিক্ত পরিমাণ ড্রিঙ্ক করে রেখেছিল। নওশিন যেহেতু চিরকালই পাকা অভিনেত্রী, তাই এমন একটা ভাব করলো যেন সেও অজস্র পরিমাণ ড্রিঙ্ক করেছে। একটা গ্লাস হাতে নিয়ে টলতে টলতে হিমেলের পাশে গিয়ে বসলো। হিমেল চোখ মেলে ভালো করে তাকালো নওশিনের দিকে, যেন তার চিনতে অসুবিধা হচ্ছে তার সামনে কে বসে আছে। যখনই চিনতে পারলো মানুষটা নওশিন, তখনই তীক্ষ্ণ স্বরে বলল, নওশিন, এখন আগের মতোই আছো দেখছি। নওশিন ভ্রু উপরে তুলে বলল, এটা কমপ্লিমেন্ট ছিল? হিমেল তাচ্ছিল্যের স্বরে বলল, তোমার মতো মানুষ আবার কমপ্লিমেন্টের আশাও করে? নওশিন জড়ানো কণ্ঠে বলল, তুমি আমাকে যতটা খারাপ মনে করো হিমেল, আমি কিন্তু আসলে ততটাও খারাপ না। আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, তবুও তোমার কাছে এসে বসেছি, গল্প করছি। তুমি খারাপ সেটা বলছি না, তবে তুমি বোকা। আমি বোকা? অবশ্যই বোকা না হলে কেউ সুপারস্টার আশাদ হকের মন ভেঙে খালাতো ভাইয়ের সাথে রাত কাটায়? নওশিন অহংকারী ভঙ্গিতে বলল, আমি কোনো দোষ করিনি হিমেল, ছোট্ট একটা ভুল করেছি। আমার ভুলের ক্ষমা না করে সাত দোষ করেছে। নিজেকে যে তুমি কি মনে করো? তোমার মতো নওশিন আরশাদের আশপাশে মাছির মতো ঘুরে বেড়ায়। নওশিন থমথমে গলায় বলল, তার মধ্যে থেকে এক মাছিকেই তো বিয়ে করলো। হিমেল জোর গলায় বলল, আরশাদ অনেক ভালো মনের একটা মানুষ, তার হৃদয় তোমার মতো নোংরা না। আমি জানতাম তুমি কোনো না কোনোভাবে আরশাদের জীবনে ঢোকার চেষ্টা করবে, আবারও আরশাদকে হার্ট করবে, তাই আগে ভাগেই ওর সঙ্গে ওর বিয়ের ব্যবস্থা করেছি। সামনে একটা ভালো সুযোগ পেয়েছিলাম বটে। নওশিন আগ্রহ নিয়ে বলল, তুমি বিয়ের ব্যবস্থা করেছো মানে? ওই ভিডিও ভাইরাল হওয়ার আগেই না? আরে না,
ওই ভিডিওতে ওরা দুজনেই আনম্যারিড ছিল। মানুষ একের পর এক বাজে কথা বলে যাচ্ছে ইন্টারনেটে। আরশাদ আমাকে সিলেটে খবর দেয় একটা উপায় খুঁজে বের করে দেওয়ার জন্য। আমি সঙ্গে সঙ্গে বলি অরাকে বিয়ে করতে। বিস্ময়ের সকল সীমা ছাড়িয়ে গেল নওশিনের। তার প্ল্যানের জন্য বিরাট একটা ইনফরমেশন। এই ইনফরমেশন ব্যবহার করেই তো ব্ল্যাকমেল করা যাবে অরাকে। নওশিন আরও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, তার মানে তোমার কারণেই বিয়েটা হয়েছে? হ্যাঁ, আমার কারণে ওদের বিয়েটা হয়েছে। ওরা মেয়েটা ভালো, তোমার মতো ক্যারেক্টারলেস না। আরশাদকে আজীবন দেখে রাখবে। যদিও দুজনের মধ্যে দূরত্বটা কমেনি, এখনো আলাদা আলাদা ঘরে থাকে, তবু এই দূরত্ব শীঘ্রই ঘুচে যাবে। তুমি চাইলেও আরশাদ হকের জীবনে নিজের জায়গাটা ফিরে পাবে না। ড্রাঙ্ক অবস্থায় হিমেল তাকে তথ্যগুলো দিয়েছিল। সেগুলো সে যত্ন করে সাজিয়ে রেখেছিল মস্তিষ্কের গভীরতর স্তরে, প্রয়োজন মতো এদের ব্যবহার করবে বলে। শেষ পর্যন্ত করলোও তাই। এই ইনফরমেশনগুলো দিয়েই তো শেষমেশ সাবের ব্ল্যাকমেল করলো অরাকে। তবে নওশিনের সাজানো প্ল্যানে ছোট্ট একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল যে কি সে নিজেও এখনো ধরতে পারেনি। সে ভেবেছিল আরশাদ পরিস্থিতির চাপে পড়ে অরাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। তার মানে নির্ঘাত তাদের মধ্যে এখনো ওই বস ম্যানেজারের সম্পর্ক। সে বুঝতে পারেনি এই কয়েক মাসে তারা এতটা কাছাকাছি চলে আসবে। আরশাদের হৃদয়ের মরুভূমিতে ভালোবাসার নতুন ফুল ফুটবে। নওশিনের ধারণা ছিল অরা কিডন্যাপ হলেও আরশাদ তা গায়ে মাখবে না। ভালোবাসার টানে সে যে অরাকে খুঁজে বের করতে এতটা মরিয়া হয়ে উঠবে এটা সে বুঝতে পারেনি। অরাকে আবারও ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নওশিনের বলে দেওয়া জায়গাটায় নিয়ে এলো সাবের। জায়গাটা দেখেই তার মন ভালো হয়ে গেল। গহীন জঙ্গলের মাঝে ছোট্ট একটা কাঠের ঘর। পুলিশের পক্ষে এই জায়গাটা খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। যদিও ঘরের অবস্থা খুব একটা সুবিধার নয়। একাংশের কাঠ বৃষ্টির পানিতে পচে গেছে, আরেক পাশে আবার শ্যাওলা জন্মেছে। অরার হাত পা আবারও একটা চেয়ারের সঙ্গে বেঁধে দিল সাবের। অচেতন অবস্থায় ধীর গতিতে তার শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। অরাকে এভাবে নিজের কাছে বন্দি রেখে এক প্রকার পৈশাচিক আনন্দ হচ্ছে সাবেরের মাঝে। এত বড় সাহস মেটার, পুরো ক্যাম্পাসের সামনে তাকে অপমান করা। এবার সে বুঝবে সাবের কি জিনিস। বাকিটা জীবন ঠিক এভাবেই তার কাছে বন্দি হয়ে থাকতে হবে অরাকে। সাবের যেভাবে চাইবে ঠিক সেভাবেই ব্যবহার করবে অরাকে। অরার জ্ঞান ফিরল সন্ধ্যার দিকে। 24 ঘন্টারও বেশি সময় ধরে সে সাবেরের কাছে বন্দি। নাইলনের দড়ি দিয়ে শক্ত করে তার হাত পা বেঁধে রাখায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মাথায়ও প্রচুর যন্ত্রণা হচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শ্বাসকষ্ট। 24 ঘন্টায় কিছুই পেটে পড়েনি, বেশ দুর্বল হয়ে পড়েছে অরা। সে বুঝতে পারছে আগে সে যে ঘরটায় ছিল সেখান থেকে তাকে অন্য কোথাও নিয়ে আসা হয়েছে। অরা হাত পা ছোড়াছড়ি করে সে মুক্তি পাওয়ার চেষ্টা করছে বাঁধনগুলো থেকে, তবে কিছুতেই পারছে না। অরার দু চোখ বেয়ে টপটপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে কি কোনোদিনও মুক্তি পাবে না এখান থেকে? কি করে বাঁচাবে সে নিজেকে? আরশাদ কোথায়? খুব তো বড় গলায় বলেছিল ভালোবাসি। এখন যখন তার ভালোবাসা এত বড় বিপদের সম্মুখীন হয়েছে, তখন সে কেন আসছে না তাকে বাঁচাতে? আচমকা কারো পায়ের শব্দ পেয়ে জড়সড় হয়ে বসে রইল ওরা। সাবেরের সামনে তাকে শক্ত থাকতে হবে, কিছুতেই তাকে বুঝতে দেওয়া যাবে না ওরা দুর্বল হয়ে পড়েছে। সাবের কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল ওরার সামনে। লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে যাচ্ছে তার দিকে অনবরত। এই দৃষ্টিতে ঘৃণা ধরে গেল ওরার। কেউ তার দিকে এমন নজরে তাকাবে স্বপ্নেও ভাবতে পারেনি কোনোদিনও। সাবের মুগ্ধ দৃষ্টিতে বলল, ওরা, তুমি এত সুন্দর কেন বলো তো? তোমাকে এক পলক দেখার জন্যই তো যে কেউ জান দিয়ে দিতে পারে। ওরা দৃঢ়কণ্ঠে কিছু একটা বলতে যেও ব্যর্থ হলো। তার মুখের উপর এখনো স্কচ টেপ অনড় অবস্থায় রয়েছে। সাবের বলল, কি কথা বলবে? সাবের এগিয়ে এসে ওরার মুখ থেকে সরিয়ে দিল স্কচ টেপটা। ওরা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল। তুমি কি চাও সাবের? সাবের বাঁকা হাসি হেসে বলল। বলছি তো তোমাকে চাই। ওরা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তুমি কি সারা জীবনই লোভী? আমার সাথে প্রেমের অভিনয় করতে চেয়েছিলে ভালো চাকরির লোভে, এখন আবার কিসের লোভে ধরে এনেছো তুমি? টাকা পয়সার লোভে? আমার ভালোবাসাকে তো আন্ডার এস্টিমেট করো কেন সুইটহার্ট? ওরা অবিশ্বাসের সুরে বলল, ভালোবাসা? হাহ, তুমি? এখনো বিশ্বাস হচ্ছে না আমাকে? বিশ্বাস করার অভ্যাস করে না সুইটহার্ট। বাকিটা জীবন তো আমার সাথেই কাটাতে হবে। ওরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সাবেরের দিকে। সারা জীবন তার সাথে কাটাতে হবে মানে কি? মতলব কি এই ছেলের? সাবের পকেট থেকে দুটো পাসপোর্ট বের করে ওরাকে দেখিয়ে বলল, এই দেখো, এই পাসপোর্ট অনুযায়ী তোমার নাম শেফা আর আমার নাম সাফায়াত। এখন থেকে এই নামগুলোতে অভ্যস্ত হয়ে যাওয়ারা। আচ্ছা, তোকে দেওয়া নাম দিয়ে আমার বউ ঘুরবে, এটা তো হতে পারে না। এই নকল পাসপোর্ট দিয়ে তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো আমি। যত দূরে গেলে সুপারস্টার সাহেব আর কোনোদিন তোমাকে খুঁজে পাবে না, ঠিক তত দূরে। ওরা বিড়বিড় করে বলল। ইউ বাস্টার্ড! সাবের হো হো করে হাসতে হাসতে বলল। এই বাস্টারের সাথে শেষমেশ ওয়ার্ল্ড ট্রে যেতে হবে ডার্লিং।
অরা তীক্ষ্ণ স্বরে বলল। এসব বৃষ্টি নামে আমার ডাকা বন্ধ করো সাবের, ভালো হবে না কিন্তু। সাবের অরার দিকে ঝুঁকে এসে বলল। কি করবে তুমি? অরা চুপ করে রইল। সাবের আবারও তার নোংরা হাসিটা হেসে বলল। কিচ্ছু করতে পারবে না, তোমার তো হাত পা বাঁধা। আমি কি করতে পারি দেখবে? সাবের এগিয়ে আসছে অরার দিকে, তার দৃষ্টি অরার ঠোঁটের দিকে আবদ্ধ। একটু একটু করে অগ্রসর হচ্ছে অরার ঠোঁটের দিকে। অরার হৃদস্পন্দন এক লাফে কয়েক গুণ বেড়ে গেল। কি করবে সে এখন? সে তো মনে প্রাণে কেবল আরশাদকেই চায়। আরশাদ ছাড়া কারো স্পর্শ সে কল্পনাও করতে পারে না। সাবেরের স্পর্শ পাওয়ার থেকে নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়াই ভালো। আচমকা একটা বুদ্ধি এলো অরার মাথায়। সাবের তার হাত পা বেঁধে রেখেছে তো কি হয়েছে, মুখটা তো খোলাই রেখেছে। সাবের চোখ দুটো বন্ধ করে অরার ঠোঁটের খুব কাছাকাছি চলে এসেছে। অরার এক মুহূর্ত দেরি না করে একদলা থুতু ছুঁড়ে মারল সাবেরের মুখের উপর। সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে গেল সাবের। হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল অরার দিকে। মেয়েরা নাকি অসহায় হয়, কই এই মেয়েটা তো অসহায়ত্বের কোনো ভাব লক্ষণই প্রকাশ পাচ্ছে না। 24 ঘন্টা পার হয়ে গেল, অরার কোনো খোঁজ খবর নেই। আরশাদের চিন্তা চেতনা আর স্বাভাবিক পর্যায়ে নেই। নিজেকে প্রচণ্ড ব্যর্থ বলে মনে হচ্ছে। সে অরার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। অরা নিখোঁজ থাকার এতগুলো ঘন্টা পার হয়ে গেলেও সে তাকে খুঁজে বের করতে ব্যর্থ। সব দোষ তার নিজের প্রতি ঘৃণা ধরে যাচ্ছে আরশাদের। তীব্র রাগে আরশাদ সজোরে একটা ঘুষি মারল দেয়ালে। হাত ফেটে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে, সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার সকল চিন্তার কেন্দ্রবিন্দু কেবলই অরা। চোখের সামনে কেবলই তার এই মুখটা দেখতে পাচ্ছে সে। না জানি কোন অবস্থায় আছো ওরা। ওই সাবের নামে ছেলেটা কি তাকে টর্চার করছে? ওরা কি কষ্টে আছে? একরাশ উদ্বেগ নিয়ে আরশাদ আবারও ঘুষি মারল দেয়ালে। সাদা দেয়াল রক্তে লালে রঙিন হয়ে উঠল। আবারও দ্বিগুণ বেগে আরশাদের হাত বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। ব্যথায় যন্ত্রণায় টনটন করছে হাতটা, তবুও আরশাদ ব্যথা নিবারণের কোনো প্রকার চেষ্টা করল না। এর থেকেও না জানি কতটা প্রখর যন্ত্রণা সহ্য করছে ওরা। এই পৃথিবীটাকে আর সহ্য হচ্ছে না। প্যারালাল ইউনিভার্স বলে যদি সত্যি কিছু থাকে, তবে ছুটে চলে যেতে ইচ্ছা করছে ভিন্ন একটা দুনিয়ায়। এমন একটা পৃথিবীতে যেখানে আর কেউ থাকবে না, কেবল থাকবে আরশাদ এবং ওরা। তারা হাতে হাত রেখে ঘুরে বেড়াবে অনিন্দ সুন্দর প্রকৃতির মাঝে। প্রাকৃতিক এক একটা নিদর্শন দেখে ওরা একটু পর চমকে উঠবে, আর তার বিস্ময়মাখা মুখটা দেখে বারবার মুগ্ধ হবে আরশাদ। সেই পৃথিবীতে প্রতিদিনই আকাশটা ঝলমল করবে পূর্ণিমা চাঁদের আলোয়। প্রতি রাতে দুজনায় জ্যোৎস্না বিলাস করবে। ওরা উচ্ছ্বসিত হয়ে নিজের এক একটা সিক্রেট জমা করবে আরশাদের মনের বাক্সে। আনমনে আরশাদের চোখ গেল অরার দেওয়া জন্মদিনের উপহারের দিকে। যাও সিক্রেটস, আমি যখন আপনার আশেপাশে থাকবো না, কিন্তু আপনার খুব সিক্রেট শুনতে ইচ্ছে হবে, শুধু তখনই এখান থেকে একটা চিরকুট নিয়ে পড়বেন, এর আগে না। অরার কথাগুলো যেন স্পষ্ট নিজের কানে শুনতে পাচ্ছে আরশাদ। অরা কথা অনুযায়ী এখনো একটাও চিরকুট খুলে দেখেনি আরশাদ। কখনো প্রয়োজন পড়েনি বলেই হয়তো দেখেনি। সিক্রেট শুনতে ইচ্ছে হলো তো যখন তখন অরার কাছে থেকে শোনা যেত। আজ তো আর সে উপায় নেই। খুব ইচ্ছা করছে আজ অরার নতুন আরেকটা সিক্রেটকে আপন করে নিতে। আরশাদ কোনোদিনও ভাবতেও পারেনি এমন একটা পরিস্থিতিতে প্রথম চিরকুটটা খুলবে সে। যার খুলে একটা ভাঁজ করা চিরকুট হাতে নিল আরশাদ। শান্ত ভঙ্গিতে চিরকুটে ভাঁজ খুলতে রীতিমতো হকচকিয়ে গেল সে। অরা গোটা গোটা মুক্তার মতো হাতের লেখায় লিখেছে, আমি ভালোবাসি আপনাকে। বিস্ময়ের চূড়ায় পৌঁছে আরশাদ দ্রুত হাতে আরেকটা চিরকুট খুলল। সেখানেও ঠিক একই কথা লেখা। তৃতীয় চতুর্থ পঞ্চম একে একে সবগুলো চিরকুট খুলে ফেলল অরার। অসংখ্যবার এই একই কথা লিখে গেছে ওরা। তার মানে ওরাও ঠিক তার মতো করেই ভালোবাসে তাকে। এমনকি আরশাদের আগে ভালোবাসার প্রকাশটা করেছিল সেই। নোনা জল টলমল করছে আরশাদের চোখ দুটোতে। গড়িয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে চোখ দুটো বুজে তাদের আটকে দিল আরশাদ। না, ভেঙে পড়া যাবে না। ওরা তাকে যেমন ভালোবাসে তেমনই নির্ঘাত ভরসা করে। অরার ভরসা কিছুতেই ভাঙতে পারে না আরশাদ। তাকে যে কোনো মূল্যেই হোক খুঁজে বের করতে হবে অরাকে। এই মেয়েটাই তো তার অন্ধকার জীবনটাকে আলোকিত করেছে। গহীন অরণ্যে অভিযান চালাচ্ছে পুলিশ। পুরো জঙ্গলটা ঘিরে রেখেছে তারা। সবটাই করা হচ্ছে অনুমানের ভিত্তিতে। ওরা আদৌ এই জঙ্গলে আছে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সিসিটিভি ফুটেজ অনুযায়ী মূল রাস্তায় মাইক্রোবাসটা এসে থামে, তারপর সাবের ওরাকে একটা অটোরিকশায় তুলে নেয়। সিসিটিভি ফুটেজে অটোরিকশা ট্র্যাক করা সম্ভব হয়নি, কারণ সেই অটোরিকশার পেছনে নেই কোনো নম্বর প্লেট। আর এই এলাকার সব অটোরিকশা একই রকম দেখতে। তবে পুলিশের ধারণা এই জঙ্গলেই কোথাও ওরাকে লুকিয়ে রেখেছে সাবের। কিছুটা দূরে নিজের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেটে লম্বা একটা টান দিল আরশাদ।
পুলিশ ওরাকে খুঁজতে এত দূর পর্যন্ত চলে এসেছে, অথচ সে ঘরে হাত পা গুটিয়ে বসে থাকবে তা তো হতে পারে না। যদিও জঙ্গল সব একই রকম দেখতে, তবুও কেন জানি আশাদের বারবার মনে হচ্ছে এই জায়গাটায় সে এর আগেও এসেছে। টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে পুলিশের এই অভিযান। নওশীন তা দেখে যেন বাড়তি সজাগ হয়ে গেল। কথা ছিল আজ রাতের অন্ধকারে সাবের ওরাকে নিয়ে বর্ডার পার হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে রাত পর্যন্ত অপেক্ষা করাটা হবে নিতান্তই বোকামির কাজ। নওশীন হন্তদন্ত হয়ে ডায়াল করলো সাবেরের নাম্বারে। সাবের ফোন রিসিভ করতেই নওশীন ব্যস্ত গলায় বলল, সাহেব, তোমাদের এখনই বের হতে হবে। সাবের অবাক হয়ে বলল। এখন এখন তো কেবল বিকেল। নওশীন দাঁতে দাঁত চেপে বলল, পুলিশ তোমাদের খুব কাছাকাছি চলে এসেছে। একবার ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছো? সাত ওই মেয়েটাকে তো পেয়েই যাবে, সাথে সাথে তোমাকেও জেলে যেতে হবে। সাবের ভয়ার্ত গলায় বলল। আমাকে জেলে যেতে হবে কেন? এসব প্ল্যান তো আপনার। নওশীন বাঁকা হাসি হেসে বলল। পুলিশ তোমার কথা বিশ্বাস করবে কেন? সাবের ভয়ে থতমত খেয়ে গেল। আসলেই তো, পুলিশের কাছে ধরা পড়ে গেলে পুলিশ কি বিশ্বাস করবে? এত সব প্ল্যানের পেছনে রয়েছে নওশীন। নওশীন বলল, এত চিন্তা করে লাভ নেই সাহেব, পুলিশ তোমাদের ধরতে পারবে না, তার আগেই তোমরা বহু দূরে পৌঁছে যাবে। সাবের কথাগুলো ও বলছিল অরার ঠিক সামনে বসে। সাবেরের মোবাইলটা এমন লাউড স্পিকারে না রাখলেও পাশে থাকা মানুষটার অপর প্রান্তের কথা শুনতে পারে। অরার গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। তাহলে নওশীন সাবেরকে দিয়ে জঘন্য কাজটা করাচ্ছে, কিন্তু কেন, কোন উদ্দেশ্যে? নওশীন কি চাইছে আশাদের জীবন থেকে অরাকে সরিয়ে দিতে? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অরার মস্তিষ্কে। প্রশ্নগুলোর উত্তর আদৌ সে কোনোদিনও পাবে? সাবের যদি আজ সত্যি সত্যি তাকে আশাদের থেকে বহু দূরে নিয়ে যায়, ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। ওরা স্পষ্ট শুনেছে নওশীন বলেছে পুলিশ নাকি কাছাকাছি আছে। বেশি দেরি করলে সাবের ধরা পড়ে যাবে তাদের হাতে। তাহলে দেরিটাই করতে হবে, যতটা সম্ভব সময় নষ্ট করতে হবে, যাতে সাবের কিছুতেই তাকে নিয়ে বেশি দূর না যেতে পারে। তার আগেই যাতে পুলিশ পৌঁছে যায়। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। দূরে কোথাও থেকে বজ্রপাতের শব্দ ভেসে আসছে। ঝুম বৃষ্টি নামার আশঙ্কা, তবুও নিরলসভাবে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। ফলস্বরূপ একটা পরিত্যক্ত বাড়ি খুঁজে পেল তারা। বাড়িতে কোনো জনমানব নেই, তবে মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে আছে কতগুলো জিনিস। একটা কাঠের চেয়ারের নিচে ক্লোরোফর্মের বোতল, দড়ি, কাপড়ের টুকরা, স্কচ টেপ। এগুলো দেখে পুলিশের বুঝতে বাকি রইল না এখানে কাউকে বেঁধে রাখা হয়েছিল। মূলত এই বাড়িতেই সাবির সর্বপ্রথম এনেছিল অরাকে। পরবর্তীতে নওশীনের নির্দেশ অনুযায়ী লোকেশন শিফট করে সে। নওশীনের অভিজ্ঞ মস্তিষ্ক সম্ভবত আজ করতে পেরেছিল পুলিশ এই জায়গাটা ঠিকই খুঁজে পাবে। চেয়ারের নিচে পড়ে থাকা জিনিসগুলোর দিকে চোখ আটকে আছে আরশাদের। ওরাকে এতটা কষ্ট দিয়েছে ওই সাবের, কিংবা এখনই দিচ্ছে? তীব্র রাগে লম্বা একটা শ্বাস নিল আরশাদ। ওই সাবেরকে শুধু একবার হাতে পেলে তার অবস্থা নাজেহাল করে ছাড়বে সে। চেয়ার থেকে কিছুটা দূরে চকচকে একটা জিনিস নজর কেড়ে নিল আরশাদের। আরশাদ ধীর পায়ে অগ্রসর হলো সেটার দিকে। চকচক করছে অরার আংটি। এতক্ষণ মনে সামান্য অনিশ্চয়তা থাকলে এখন সেটা নেই। অরাকে এখানে কিডন্যাপ করে আনা হয়েছিল। মুঠোয় পুড়ে নিল আংটিটা আরশাদ। সে কখনো হাঁটতে শেখেনি, আজও হারবে না। নিজের ভালোবাসার মানুষটাকে ঠিকই খুঁজে বের করবে সে। ঝুম বৃষ্টি নেমেছে। জঙ্গলের দুই মানুষ সমান গাছগুলো বাতাসের তীব্রতায় এপাশ থেকে ওপাশে হেলে পড়ছে। সেসবে তোয়াক্কা না করে আরশাদ বেরিয়ে এলো বাড়িটা থেকে। ভালো করে চোখ বোলাতে লাগলো আশপাশটায়। এই জায়গাটা কেন পরিচিত বলে মনে হচ্ছে? সে কি আগে কখনো এসেছে এখানে? মাঝারি সাইজের কুচকুচে কালো চামড়ার একটা ব্যাগ। চওড়া হাসি হেসে ব্যাগের চেন একটানে খুলে ফেললো সাবের। ব্যাগ বোঝাই হয়ে আছে টাকার বান্ডিলে। দুহাতে দুটো বান্ডিল তুলে আনলো সাবের। তার মুখের হাসি যেন বেড়েই যাচ্ছে। এক এক করে দুটো বান্ডিলের গন্ধ শুকলো সে। নতুন টাকার গন্ধ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেশাদ্রব্য। একবার শুকলে আজীবন এই গন্ধে নিজেকে জড়িয়ে রাখতে ইচ্ছে হয়। সাবের অরার দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে বলল, কি ওরা আমাকে খুব লোভী ভাবছো?